আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, মেডিসিন ম্যানের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি নেফ্রোলজি এবং ইউরোলজি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেই টপিকসটার নাম হচ্ছে হেমাচুরিয়া। তা আসলে আমাদের নেফ্রোলজি এবং ইউরোলজি চ্যাপ্টার থেকে প্রতিবার বিসিপিএস এর যে দুইটা সেশনে পরীক্ষা হয়, জানুয়ারি এবং জুলাই সেশনে, দুইটা সেশনে কিন্তু আপনারা এসবিএ তে কোথাও না কোথাও এই হেমাচুরিয়া টপিকসটা পেয়ে থাকবেন। তা আসলে হেমাচুরিয়া বিষয়টা শুনতে যতটা ইজি, কিন্তু এইটার ভিতরে যদি আমরা একটু ডিকাসেশন করি বা এটা একটু আমরা যদি ভিতরে দেখতে যাই, তাহলে কিন্তু একটু অর্গানাইজ না থাকলে, গুছানো না থাকলে দেখা যাচ্ছে যে একটু আমাদের অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। তা সুতরাং চলেন আমরা আজকে কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো প্রথম কথা হচ্ছে, যদি আপনি দেখেন হেমাচুরি, এটা আসলে আমাদের নর্মাল ইন্ডিভিজুয়ালে তিনের কম রেড ব্লাড সেল থাকতে পারে। হেমাচুরিয়া তখনই বলবো যখন আমাদের তিনের বেশি রেড ব্লাড সেল পাওয়া যাবে। তা হেমাচুরিয়াটা আসলে আমরা ভিজিবল না নন ভিজিবল সেটার উপর ভাগ করে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। যেটা ভিজিবল সেটা তো আমি খালি চোখে দেখতে পারতেছি, সেটা ম্যাক্রোস্কোপিক, যেটা আমাদের খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ইউরিনারি আরিতে বা রুটিন যে ইউরিন টেস্ট, সেখানে আমরা আরবিসি সেল পাচ্ছি, কিন্তু আমরা ভিজিবল না, সেটা আমরা নন ভিজিবল বা মাইক্রোস্কোপিক বলবো। এটা আমরা বেড সাইড ডিপিস্টিক টেস্টিং এর মাধ্যমে পাবো। তাই হেমাচুরি আসলে ইন্ডিকেট করে, যখন আমরা পেলাম, এটা ইন্ডিকেট করবে আমাদের ইউরিনারি ট্র্যাক্টের কোথাও না কোথাও থেকে ব্লিডিং হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা হেমাচুরিয়া বলার আগে অবশ্যই অবশ্যই একটা রোগীর তার অ্যাক্টিভ মিনিস্ট্রেশন চলতেছে কিনা, তার ইউরিনে পাস সেল আছে কিনা, এগুলো হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ইভেন অনেক সময় যদি ক্যাথেটার ইনডিউসড কিন্তু হেমাচুরিয়া থাকতে পারে। তা এই সকল জিনিস কিন্তু আপনি হেমাচুরিয়া বলার আগে অবশ্যই অবশ্যই আপনাকে এই জিনিসগুলো এক্সক্লুড করতে হবে। তা দেখেন, এখানে একটা ছবি আমরা দেখতে পারতেছি। এই ছবিতে কিন্তু আমরা হেমাচুরিয়া কজ গুলা দেখতেছি। হেমাচুরিয়া কজকে ব্রড হেডিং এ তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রি রেনাল, একটা রেনাল এবং একটা পোস্ট রেনাল। প্রি রেনাল মানে হচ্ছে এই যে আমাদের যে অ্যাওর্টা দেখতেছেন, অ্যাওর্টা থেকে আমার রেনাল আর্টারি এসে কিন্তু কিডনিতে ঢোকার আগ পর্যন্ত যে জিনিসটা হচ্ছে, এটা আমরা বলি প্রি রেনাল কজ। তা প্রি রেনাল কজের মধ্যে আসলে সাধারণত ভাস্কুলাইটিস যে ফেনোমেনা সেগুলো আমরা বলবো, যেমন পলিআর্টারিটিস নোডোসা, ভাস্কুলার ম্যালফরমেশন, রেনাল ইনফাকশন, কোনো কোয়াগুলেশন ডিসঅর্ডার যদি থাকে। এবার যদি রেনালের মধ্যে আসি, তাহলে সোল রেনালের কিছু সিস্ট হতে পারে, এই সিস্ট থেকে হেমোরেজ হতে পারে, রেনাল টিউমার হতে পারে। এছাড়াও ভাস্কুলাইটিস যেমন প্রিরেনাল আছে, ঠিক তেমনি রেনালের মধ্যে যে স্মল ভেসেল গুলো আছে, সেই স্মল ভেসেল ভাস্কুলাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এসিলি, এসিলি যদি আমাদের কিডনি ইনভলভ করে, সেটাকে আমরা লুপাস নেফ্রাইটিস বলি। এছাড়া আমাদের যে কিডনি যে ইন্টারস্টেশিয়াম আছে, আমি যদি এটা কিডনির টিউবুল হয়, এইখানে কিন্তু এগুলো হচ্ছে আমাদের টিউবুলার সেল। ঠিক আছে, এই যে আমি যেগুলো আঁকাচ্ছি এগুলো হচ্ছে আমাদের রেনাল টিউবুলার সেল। এই দুইটা টিউবুলের মাঝখানে যে ফাঁকা স্পেসটা, এটাকে আমরা বলি ইন্টারস্টেশিয়াম। এই ইন্টারস্টেশিয়ামে যদি তার ইনফ্লামেশন হয়, তাকে আমরা বলি ইন্টারস্টেশিয়াল নেফ্রাইটিস। এছাড়াও যদি কোনো ট্রমা, ইভেন কিডনিতে যদি আমার রেনাল প্যারেনকাইমার যদি ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলবো। এছাড়া আমাদের যদি অবস্ট্রাকটিভ ক্যালকুলাস হয়, এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, এই যে আমাদের যে ইউরেটার যদি ক্যালকুলাস হয়, কোনো টিউমার হয়, ট্রমা হয়, ব্লাডারের মধ্যে যদি আসি, কোনো ক্যালকুলাস, ব্লাডার টিউমার, সিস্টাইটিস বা ইনফ্লামেশন যদি হয়। আমি কিন্তু শুরুতেই বলছি সিস্টাইটিস যেমন আমাদের গল ব্লাড, মানে সরি, ইউরিনারি ব্লাডারের যে মানে ট্র্যাক্ট, ইউরিনারি ব্লাডারের যদি ইনফ্লামেশন হয়, হ্যাঁ, সিস্টাইটিস মানে কিন্তু আমরা লোয়ার ইউটিআই বুঝে থাকি আর কি। আর পাইলোনেফ্রাইটিস বলতে আমরা আপার ইউটিআই বুঝি আর কি। ঠিক আছে, এই যে যেটা আমাদের প্রবেশ করতেছে ইউরেটারটা আমার, যখন ওই ব্লাডারের যে মানে এইখানে যে অরিফিস দিয়ে ভিতরে প্রবেশ করতেছে, এর থেকে উপরে যে অংশটা এই পেলভিস থেকে নিচ পর্যন্ত আসছে, এটা আপার ইউটিআই। এখানে যেটা প্রবেশ করলো এই নিচে ইউরেথ্রা পর্যন্ত লোয়ার ইউটিআই। তা আমাদের তাহলে ইনক্লুডিং ব্লাডার যেটা, এখানে কিন্তু ইনফ্লামেশন হয়, সিস্টাইটিস মানে হচ্ছে লোয়ার ইউটিআই। এবং ঠিক উপরে যেটা আমি দেখালাম এটা হচ্ছে আপার ইউটিআই। পাইলোনেফ্রাইটিস ওয়ান কাইন্ড অফ আপার ইউটিআই। বোঝা গেল? আচ্ছা, এছাড়া এখানে প্রোস্টেট ক্যান্সার, বিপিএইচ, ইউরেথ্রাইটিস, ট্রমা, এগুলাতে কিন্তু আমাদের পোস্ট রেনাল, মানে যখন রেনাল থেকে বের হয়ে নিচে আসলো তখন কিন্তু আমাদের পোস্ট রেনাল কজ হয়ে গেল। তাহলে দেখেন, এখানে কিন্তু আমি আমাদের মেডিম্যানিয়াক মাস্টার নোটের যে বই, সেখানে নোট থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি। তাহলে দেখেন, প্রি রেনাল কজ, রেনাল কজ, কিছু পোস্ট রেনাল কজ। প্রি রেনাল কজের মধ্যে কোয়াগুলেশন ডিসঅর্ডার, হাইপারটেনশন, সিকেল সেল ডিজিজ, পলিআর্টারিটিস নোডোসা, রেনাল ইনফাকশন, এগুলো থাকতে পারে।
রেনাল কজের মধ্যে কিন্তু আমাদের স্টোন, ট্রমা, টিউমার, যেগুলা রেড কালিতে দেয়া আছে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, জিপিএ, গ্রানুলোমাটাস পলিঅ্যাঞ্জাইটিস, এসএলই বা লুপাস নেফ্রাইটিস যেটা আমরা বলি, এছাড়াও ইন্টারস্টিশাল নেফ্রাইটিস, রেনাল সিস্ট, পাইলোনেফ্রাইটিস, এগুলো আপনাদেরকে ছবি দেখালাম। পোস্ট মধ্যে যদি আমাদের ইউরেটার, ব্লাডার, এই তিনটা জায়গায় কোথাও যদি স্টোন, ট্রমা বা টিউমার থাকে, বিপিএস হয়, সিস্টাইটিস বা ইউরেথ্রাইটিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেমাচুরিয়া পেতে পারি। এখন একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনি হেমাচুরিয়া যদি কমন যে কজ, মানে আমি যে প্রথমে বলে নিলাম যে তার মেনস্ট্রুয়েশন চলতেছে কিনা, তার ইউটিআই আছে কিনা, ঠিক আছে, বা তার ট্রমা আছে কিনা, এগুলো এক্সক্লুড করার পরে যদি আপনি ভিজিবল বা পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটা ইনভেস্টিগেট করতে হবে। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আপনি একদম চোখে দেখতেছেন যে তার ক্যাথেটার করা ইউরিনের ব্যাগে একদম হচ্ছে ভিজিবল ম্যালিগনেন্সি বা ভিজিবল হেমাচুরিয়া, সেই ভিজিবল হেমাচুরিয়া যেটা, সেইটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে একটা আন্ডারলাইং ক্যান্সার। এছাড়াও পেশেন্ট যাদের ভিজিবল হেমাচুরিয়া থাকবে, ওল্ডার এজে আসবে, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু ইউরোলজিতে পাঠাইতে হবে, কারণ ইমেজিং করার দরকার আছে, সিটি, আল্ট্রাসাউন্ড বা সিস্টোস্কোপি আমাদেরকে করতে হবে। দেখেন এখানে একটা কথা লিখে দিচ্ছি আমি, অল পেশেন্টস ওভার 60 ইয়ার্স যাদের পারসিস্টেন্ট ডিপিস্টিক হেমাচুরিয়া যদি থাকে নন ভিজিবল, হ্যাঁ, তাদের অবশ্যই ইমেজিং বা সিস্টোস্কোপি করতে হবে। এখানে একটা কথা আছে, যদি আপনার পারসিস্টেন্ট হেমাচুরিয়া পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 3 কনসিকিউটিভ ডিপিস্টিক টেস্ট করতে হবে, এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট দুইটা পজিটিভ হতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আসেন আমাদের হেমাচুরিয়ার বেলায় কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। ইউরিনে ডিপিস্টিক করতে পারি, ইউরিন আরএমই করতে পারি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, সিটি আল্ট্রাসাউন্ড, সিস্টোস্কোপি। যদি আমি ইন্ডিকেট করে এটা গ্লোমেরুলার ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেনাল বায়োপসি করতে হতে পারে। কখন আমি বুঝবো গ্লোমেরুলার ডিজিজ? 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন যদি আমার মোর দেন 1 মিলিগ্রামের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমার এটা ইন্ডিকেট করে গ্লোমেরুলার রেঞ্জ, এবং সেক্ষেত্রে আমার অবশ্যই রেনাল বায়োপসি করতে হবে। যদি কোনো একটা পেশেন্ট হেমাচুরে নিয়ে আসে, তার 24 আওয়ার্স মানে টোটাল প্রোটিন যদি 1 মিলিগ্রামের বেশি হয়, তাহলে তার কিন্তু রেনাল বায়োপসি ইন্ডিকেটেড। এছাড়া আমরা এসিআর, পিসিআর, বিপি এগুলো করব। দেখেন আমি এখানে সুন্দরমতো লিখছি, যদি আপনি হেমাচুরা ডিটেক্ট করতে চান, বেড সাইড বেস্ট টেস্ট অফ চয়েস হচ্ছে ইউরিনারি ডিপিস্ট। এখন একটা রুগী, এলডারলি পেশেন্ট, সে আসছে আপনার কাছে পেনলেস ম্যাক্রোস্কোপিক ভিজিবল হেমাচুরিয়া যদি নিয়ে আসে, সেটাকে কিন্তু আমার ক্যান্সার অবশ্যই সাসপিশন লিস্টে সবার প্রথমে আনতে হবে। সেই ক্ষেত্রে আমাকে তাকে ইউরোলজিতে রেফার করতে হবে, সিস্টোস্কোপি করতে হবে। সুতরাং ভিজিবল হেমাচুরিয়া বেলা চয়েস হচ্ছে আমাদের সিস্টোস্কোপি। এবার আসেন, একটা রুগী যখন আপনার ভিজিবল হেমাচুরিয়া নিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু আমি আগেই বলছি আপনাকে মেনস্ট্রুয়েশন, ইউটিআই এগুলাকে এক্সক্লুড করতে হবে, করে তাকে কিন্তু ইনভেস্টিগেশন অ্যাপ্রোচ হচ্ছে আল্ট্রাসাউন্ড বা সিটি বা সিস্টোস্কোপি। এখন যদি কোনো রুগী আপনার কাছে নন ভিজিবল হেমাচুরিয়া আপনি পান, এখন যেটা ভিজিবল হেমাচুরিয়া সেটা তো আপনি চোখ দিয়ে দেখতেছেন, এখন আপনি ইউরিনের আরএমএ করলেন, করার পরে দেখলেন যে তার আরবিসি হচ্ছে প্লেনটি, কিন্তু তার ওই সময় মেনস্ট্রুয়েশন নাই বা তার ইউটিআই নাই, কিন্তু তার নন ভিজিবল হেমাচুরিয়া আছে। সেক্ষেত্রে কখন একটা সিঙ্গেল হেমাচুরিয়ার যে আপনার রিপোর্ট, সেটার উপরে কখনোই বেস করে আপনাকে ডায়াগনোসিস করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 1 সপ্তাহের ব্যবধানে আপনার মোট 3টা টেস্ট আপনাকে করতে হবে, ইউরিনের টেস্ট। সেটা ডিপিস্টিক করতে পারেন অথবা ইউরিন আরএমই করতে পারেন। এখন এই 3টা টেস্টের মধ্যে যদি আপনার অ্যাটলিস্ট দুইটাতে যদি আপনার সাজেস্টিভ হেমাচুরিয়া পান নন ভিজিবল, এবং পেশেন্টের বয়স যদি 60 বছরের বেশি হয়, তার বিপি, এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যেটা, ইজিএফআর এগুলো নর্মাল থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড বা সিটি সিস্টোস্কোপিতে যাব। এখন পেশেন্টের যদি পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া থাকে, বয়স যদি 60-এর কম হয়, বিপি, এসিআর, ইজিএফআর সব নর্মাল, কিন্তু তার সিমটোমেটিক লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ভয়েডিং সিমটম আছে, যেমন আর্জেন্সি, হেজিটেন্সি, ফ্রিকোয়েন্সি, ডিজিউরিয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন সেম, সাথে আমাদেরকে অ্যানুয়াল অবজারভেশন করতে হবে তার ইউরিন অ্যানালাইসিস, বিপি, এসিআর, ইজিএফআর। এখন কারো যদি পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া থাকে, বিপি, ইজিএফআর অ্যাবনর্মাল থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে,
বা তার কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে রেনাল বায়োপসি করতে হবে। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এসএলই চিন্তা করি, এসএলই সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসাস, এসএলই যখন কিডনিতে ধরবে তখন সেটাকে আমরা বলবো লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিস, ঠিক আছে। আচ্ছা, এখন যখন লুপাস নেফ্রাইটিস হবে তখন কিন্তু তার ইউরিনে আরবিসি সেল যাবে, আরবিসি ক্যাস্ট আপনি পাবেন। তো প্রথমে একটা রোগী আসলো, আপনার তার নন ভিজিবল হেমাচুরিয়া ইউরিনে পাইলেন, পাওয়ার পরে তাকে আবার রিপিট আরো দুইটা আপনি ডিপিস্ট করলেন বা ইউরিনারি করলেন, সেখানেও দেখা যাচ্ছে তিনটার মধ্যে দুইটাতেই আপনি পজিটিভ পাইলেন। সাথে দেখলেন তার বিপি, ইজিএফআর, এসিআর এগুলা অ্যাবনর্মাল। এসিআর মানে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। আমি তো আগে বললাম যে এসএলই রোগী যাদের লুপাস নেফ্রাইটিস থাকে তার আরবিসি যাবে, প্রোটিন যাবে, ঠিক আছে। এছাড়া তার ফ্যামিলি হিস্ট্রি অফ রেনাল ডিজিজ আছে, তার সিস্টেমিক ডিজিজ মোস্ট কমন এসিলি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তাকে রেনাল বায়োপসি করতে হবে। এসিলির যে লুপাস নেফ্রাইটিস মনে রাখবেন, এসিলি রোগীর রেনাল বায়োপসি করার ইন্ডিকেশন হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে যে তার যদি ইউরিন দিয়ে আরবিসি সেল বা আরবিসি ক্যাস্ট যদি যায় সেটা একটা ইন্ডিকেশন। দুই নাম্বার হচ্ছে তার 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন যদি গ্রেটার দেন 0.5 মিলিগ্রাম হয়, সেটা হচ্ছে আমাদের এসিলি রোগীর বেলায় আমাদের রেনাল বায়োপসি ইন্ডিকেটেড। সেক্ষেত্রে আমরা দেখবো লুপাস নেফ্রাইটিসের কোন স্টেজে সে আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের রেসিডেন্সি ডিপ্লোমাতে প্রায়শই আসে এবং এফসিপিএস এর এমসিকিউ তো দিতে পারে। পেনফুল এবং পেনলেস হেমাচুরিয়া, মনে রাখবেন পেনফুল যেগুলো স্টোন, ইনফ্লামেশন, ইনফাকশন, থ্রোম্বোসিস, ট্রমা, এগুলো হচ্ছে পেনফুল হেমাচুরিয়া কমন কজ। পেনলেস হচ্ছে যেগুলো আমাদের ভেসেল ডেভেলপ করবে, স্মল ভেসেল, যেমন ভাস্কুলাইটিস, গ্লোমেরুলাইটিস, ইনফ্লামেশন, গ্লোমেরুলাস যেটা আমাদের ভিতরে স্ট্রাকচার, সেখানে যদি আপনার ইনফ্লামেশন হয়, ইনটেস্টের সময় যদি হয়, এছাড়া প্রোস্টেট ক্যান্সার এবং ইউরো জেনিটাল ট্র্যাক্টের যদি কোনো টিউমার হয়। ভিজিবল এবং নন ভিজিবল হেমাচুরিয়া কিন্তু প্রথমে বলছি, ভিজিবল হেমাচুরিয়া টপ অফ দ্য লিস্টে থাকবে ম্যালিগনেন্সি, এছাড়া ইউরিন ইনফেকশন, স্টোন। একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন, এখানে আমি লিখছি আইজিএ নেফ্রোপ্যাথি, এটা কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ঠিক পরে ভিজিবল হেমাচুরিয়া হতে পারে আইজিএ নেফ্রোপ্যাথিতে। আইজিএ নেফ্রোপ্যাথি বলে একটা কথা বলি, সেটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথির কমন যে আর্লি ফিচার সেটা ভিজিবল হেমাচুরিয়া, এই যে মাত্র যেটা বললাম। আর আইজেনিক আর্লি ফিচার ভিজিবল হেমাচুরিয়া থাকলেও আর্লি ফিচারের পর তার ইউনিভার্সাল ফিচার হিসেবে সবসময় নন ভিজিবল হেমাচুরিয়া থাকবে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন, কারণ এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরাই দিতে পারে। নন ভিজিবল হেমাচুরিয়া কিছু কজ আছে, যেমন ট্রানজিয়েন্ট বা স্পুরিয়াস নন ভিজিবল হেমাচুরিয়া কজের মধ্যে আগে আমাকে এগুলো এক্সক্লুড করতে হবে। ওই যে আমি প্রথমে বলছি, যেমন ইউটিআই আছে কিনা, মিন্স আছে কিনা, ভিগোরাস এক্সারসাইজ, সেক্সুয়াল ইন্টারকোর্স, ট্রমা, এগুলো পরে কিন্তু আমাদের ট্রানজিয়েন্ট হেমাচুরিয়া থাকে। সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে আগে ডায়াগনোসিস বলা যাবে না। যদি আমাদের ওই যে অ্যাটলিস্ট 3 of 2 পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া থাকে, তাহলে আমাকে এগুলা চিন্তা করতে হবে, ক্যান্সার, স্টোন, বিপিএস, পোস্টেটাইটিস, ইউরোথাইটিস, রেনাল কজের মধ্যে আছে আইজি নেফ্রোপ্যাথি, থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ। এবার আসেন ডিপস্টিক পজিটিভ ডার্ক ইউরিন এবং ডিপস্টিক নেগেটিভ ডার্ক ইউরিনের কিছু কজ। যেমন আমাদের ডিপস্টিক পজিটিভ হেমাচুরিয়া যদি পাই, রেড সেল, রেড সেল কাস্ট, হিমোগ্লোবিন ইউরিয়ার মধ্যে কিন্তু দেখেন নামে পরিচয়, কোনো রেড সেল এখানে থাকবে না, অনলি হিমোগ্লোবিন যাবে। আর হিমোগ্লোবিন তখনই যাবে যখন তার ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে। মায়োগ্লোবিন ইউরিয়া হচ্ছে যদি ব্রান ইউরিন যায়, তার কোনো রেড সেল না যায়, সেটা রেবডোমায়োলাইসিসে আমরা পাই। সেক্ষেত্রে আমরা একদম মানে কালো ইউরিন যেটা বলি সেটা, এগুলাতে আমরা ডিপস্টিক পজিটিভ ডার্ক ইউরিন পাবো। ডিপস্টিক পজিটিভ ডার্ক ইউরিন তাহলে তিনটা, হেমাচুরিয়া, মায়োগ্লোবিন ইউরিয়া এবং হেমোগ্লোবিন ইউরিয়া। ডিপস্টিক নেগেটিভ ডার্ক ইউরিন হচ্ছে এই কন্ডিশন গুলাতে পাবো। এইটা আমরা মনে রাখবো, এ দিয়ে অ্যালকেপ্টন ইউরিয়া, বি দিয়ে বিলিরুবিন ইউরিয়া যেটা অবস্ট্রাকটিভ জন্ডিসে পাই, ডি দিয়ে ড্রাগ কজ, যেমন যারা রিফাম্পিসিন খায় তাদের কিন্তু প্রস্রাব হলুদ হয়, অ্যান্টিটিবি ড্রাগ খায় আপনারা কিন্তু জানেন। লেভোডো বা ডক্সোরোবিসিনে হইতে পারে। অ্যাকুট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া পড়ছেন না আপনারা, এখানেও কিন্তু আমাদের ডিপস্টিক নেগেটিভ ডার্ক ইউরিন হতে পারে। এছাড়া কিছু ফ্রুটস যেমন বিটরুট, রুবার, ব্ল্যাকবেরি, ডেঙ্গু পেশেন্টদের কিন্তু এই ফলগুলা খেতে না করা হয়, কারণ তাদের কিন্তু দেখা যাচ্ছে এই ফলগুলা খাইলে ইউরিন হচ্ছে একটু ডার্ক হয়, ঠিক আছে, তখন এটা হেমাচুরিয়া কিনা বোঝা যায় না। সুতরাং এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ডিপস্টিক নেগেটিভ ডার্ক ইউরিন। এখন আমরা লাস্টে যে জিনিসটা বলবো এটা হচ্ছে হেমাচুরিয়া যদি এসবি আপনাদের পরীক্ষার সময় আসে, এসবি গুলো খুব সুন্দর মতো একসাথে আমি গুছাই দিয়েছি, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এফসিপিএস এবং এমআরসিপি এক্সাম। প্রথম কথা দেখেন, আপনি হেমাচুরিয়া সাথে যদি রেড সেল ক্যাস্ট পান, প্রোটিনিউরিয়া পান, হাইপার টেনশন, রেনাল ইম্পেয়ারমেন্ট, জিএফআর রিডিউসড, পেরি অরবিটাল ইডেমা। দেখেন হাইপার টেনশন আছে, পাফিনেস অফ ফেস আছে, পেরি অরবিটাল ইডেমা আছে,
রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, হেমাচুরিয়া আছে, তাহলে এটা আনক্লিয়ার, আদারওয়াইজ গ্লোমেরুলাইফাইটিস। আমি যদি গ্লোমেরুলাইফাইটিসে গ্লোমেরুলাসে যদি স্ট্রাকচারটা দেখাই আপনাদের, দেখেন এটা প্রথম কথা হচ্ছে যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম বলে এটাকে, ঠিক আছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এর ঠিক নিচে থাকে আমাদের বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের নিচে এই যে যেটা দেখতেছেন আঙুলের মতো, এই এটাকে বলা হয় পোডোসাইট। এটাকে বলা হয় পোডোসাইট। তো যখন এই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামটা ইনজুরি হয়, বেসমেন্ট মেমব্রেন ইনজুরি হয়, তখন কিন্তু এই পোডোসাইট যেটা ছাঁকনির মতো কাজ করে, এই ছাঁকনি দিয়ে কিন্তু আরবিসি সেল বা ক্যাস্ট গুলা টিউবুল দিয়ে আলটিমেটলি কিন্তু ইউরিন দিয়ে পাস করা যায়। তখন আমরা সেটা গ্লোমেরুলাইফাইটিস বলবো। এবার যদি কোনো পেশেন্টের পেনলেস, দেখেন আমি রেনাল সেল ক্যান্সার বলতে গেলে অবশ্যই পেনলেস বলা লাগবে, ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া। ম্যাক্রোস্কোপিক মানে ভিজিবল হেমাচুরিয়া। তার বয়স একটু বেশি, তার লোয়েন পেন থাকবে, ওয়েট লস থাকবে, অ্যাবডোমেনে হাত দিলেন একটা ম্যাস পেলেন, সেক্ষেত্রে এটা ডায়াগনোসিস রেনাল সেল কার্সিনোমা। একটা ইয়াং পেশেন্ট আসলো, তার রিকারেন্ট মাইক্রোস্কোপিক মানে নন ভিজিবল হেমাচুরিয়া পাচ্ছেন, যেটা ইউনিভার্সাল ফিচার আইজেনেফ্রোপ্যাথি। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার 1 থেকে 2 দিন পরে হেমাচুরিয়া আপনি পারলেন, নন ভিজিবল হেমাচুরিয়া। ঠিক আছে, তার বেলায় কিন্তু আমাদের আইজিন নেফ্রোপ্যাথি আমি বলতে পারি। তার হিস্ট্রি অফ সিলিয়াক ডিজিজ থাকতে পারে। একটা ইয়াং মেল স্মোকার আসলো, তার ভাস্কুলাইটিসের ফিচার হিসেবে পালমোনারি হেমোরেজ, হেমাপটাইসিস, কাফ, ব্রেথলেসনেস। তাকে যদি আপনি বায়োপসি করেন, ক্রিস্টাল ফর্মেশন পাবেন, র্যাপিড ডিটোরেশন হবে রেনাল ফাংশনের। বায়োপসি করার পরে যদি আইজিজি ডিপোজিট পান বেসমেন্ট মেমব্রেনে, ওই যে উপরে আঁকাইলাম, এই যে এখানে বেসমেন্ট মেমব্রেনে যদি আইজিজি মানে ডিপোজিট আপনি পান, অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি যদি আপনি পজিটিভ পান, এটা গুড পাস্চুর সিনড্রোম। একটা পেশেন্ট যার হচ্ছে চাইল্ডহুড অনসেট আছে হেমাচুরিয়া, তার সেন্সরি নিউরাল ডিফনেস আছে, রিটিনাইটাস পিগমেন্টোসা পাইলেন ফান্ডোস্কোপি করে, হ্যাঁ, তার হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে, সেটা অ্যালপট। একটা রোগী এসে আসলে হেমাচুরিয়া নিয়ে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের 1 থেকে 2 সপ্তাহ পরে আসছে, হাইপার টেনশন আছে বা স্ক্যাবিসের হিস্ট্রি আছে, রেস্ট এসোটাইটাস, সে পিএজিএন। দেখেন পিএজিএন এর সাথে আইজি এ নেফ্রোপ্যাথির একটা পার্থক্য আছে। আইজি নেফ্রোপ্যাথি সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের 1 থেকে 2 দিন পরে হয়, আর যেটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সেটা 1 থেকে 2 সপ্তাহ পরে হয়। খেয়াল করছেন বিষয়টা, কিন্তু খেয়াল রাখবেন। কোনো পেশেন্টের যদি হেমাচুরিয়া, চিলস অ্যান্ড রাইগর, ডিজিউরিয়া, ফ্লাং বা লুইং পেন থাকে, হ্যাঁ, তার টেন্ডারনেস থাকে, সেটার বেলায় কিন্তু আমরা বলতে পারি অ্যাকুট পাইলোনেফ্রাইটিস। অ্যাকুট পাইলোনেফ্রাইটিস। কোন একটা পেশেন্টের হেমাচুরিয়া আছে, অ্যাডভান্সেস, তার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আছে, ডিআরই করলে আপনি হার্ড নোডুলার স্ট্রাকচার পাইলেন, পেস্ট পোস্টেটিক যে পিএসএ টাইটার এটা পাইলেন, তাহলে সেটা কিন্তু আমাদের পোস্টেটিক ক্যান্সারের দিকে যায়। কোনো পেশেন্ট হেমাচুরিয়া আছে, ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন অফ র্যাশ আছে, বাটক এক্সটেন্সর সারফেস, আর্থালজিয়া, অ্যাবডোমিনাল পেন, এটা কিন্তু হেনোক ইস্কলিয়ান পারপুরা, এইচএসপি। একটা পেশেন্টের লোইন পেন আছে, সেটা লোইন টু গ্রোইনে রেডিয়েট করতেছে, তার হচ্ছে ডিসইউরিয়া আছে, নওশা ভমিটিং আছে। লোইন টু গ্রোইন যে পেনটা যায় সেটা ইউরেটারি পিস্টন। কোন পেশেন্টের পাস্ট লাং টিবি হিস্ট্রি আছে বা এক্সপোজার হিস্ট্রি আছে, ফ্লাঙ্কের পেন আছে, ঠিক আছে, ডিসইউরিয়া আছে, এবং স্টেরয়েল পাইউরিয়া আছে, হাই এসআর, সেটা জেনিটো ইউরিনাল টিবি। টিবি, রেনাল টিবি বা জেনিটো ইউরিনাল টিবি। মনে রাখবেন, জেনিটো ইউরিনাল টিবিতে স্টেরয়েল পাইউরিয়া পাওয়া যাবে, মানে 5 সেল পাবেন ইউরিনে, বাট ওই 5 সেলটা পাওয়ার পরও যদি আপনি ইউরিনটা কালচার করেন, কোনো আপনি গ্রোথ পাবেন না। এটাকে বলা হয় স্টেরিয়াল পাইউরিয়া। এরপর দেখেন হেমাচুরিয়ার সাথে সাথে ফ্রিকোয়েন্সি আর্জেন্সি ডিজিউরিয়া এগুলা পান, সুপারবিক পেন, এটা কিন্তু সিস্টাইটিস। পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া পাচ্ছেন, ফ্লু লাইক সিমটম, সোলেন বা টুনিডার পোস্টেড পাইলেন, এটা পোস্টেটাইটিস। একটা পেশেন্টের হেমাচুরিয়া পাচ্ছেন, তার স্মল ভেসেল গুলো ইনভলভ হচ্ছে, যেমন নোজের স্মল ভেসেল ইনভলভ হলে ইপিস্ট্যাক্সিস, তার নেজাল ক্রাস্ট মানে নাকটা দেবে যাবে, স্যাডেল নোজ পাবেন, ঠিক আছে, তার রিকারেন্ট সাইনোসাইটিস পাবেন, সিয়াঙ্কা পজিটিভ, তাহলে সেটা হচ্ছে আমরা বলবো ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস বা গ্রানুলোমেটাস পলিঅ্যাঞ্জাইটিস। কোন পেশেন্টের হেমাচুরিয়া আছে, প্রোটিনিউরিয়া, হেমোপ্টাইসিস, পারসিস্টেন্ট রেজিস্ট্যান্ট অ্যাজমা, যার অ্যাজমা কোনো মতে কন্ট্রোল হচ্ছে না, তার ইউসিনোফিল করে দেখলেন 1,000-এর উপরে বেশি, তার স্মল ভ্যাসেল ইনভলভমেন্ট হিসাবে আপনি হেমোপ্টাইসিস পাইছেন, তার হেমাচুরিয়া আছে, প্রোটিনিউরিয়া আছে, সাথে পিয়াঙ্কা পজিটিভ, তাহলে এটা 4 স্টেজ সিনড্রোম। একটা পেশেন্টের হিমাচুরিয়া পেলেন, পারফরিক র্যাশ, প্রোটিনিউরিয়া, ইসিনোফিলিউরিয়া, তার একটা অ্যানজিওগ্রাম করা হিস্ট্রি আছে, এমআই মানে এমআই এর একটা হিস্ট্রি আছে, এমআই এর জন্য তার অ্যানজিওগ্রাম করা হয়েছে। এর 1 সপ্তাহ পরে হঠাৎ করে তার রেনাল ফাংশন টেস্ট ডিটোরেট করছে, হেমাচুরিয়া হচ্ছে, প্রোটিনিউরিয়া আছে, এটা কে বলা হয় কোলেস্টেরল ইম্বলাই। ঠিক আছে,
একটা পেশেন্টের নন ভিজিবল হেমাচুরিয়া, অ্যাকুটেনাল পেন, হাইপারটেনশন, রেস্ট, এলডিএইচ এবং সিআরপি দুইটা কিন্তু বেড়ে গেছে। দেখেন এলডিএইচ এবং সিআরপি, এলডিএইচ যখন বাড়ে তখন সেলুলার ড্যামেজ হয়। সেলুলার ড্যামেজ তখনই হয় যখন তার ইনফেকশন হয়। তাহলে রেনাল ইনফেকশনে রেনাল যে সেল সেটা ড্যামেজ হলে আমার এলডিএইচ বাড়বে, সিরেক্টিভ প্রোটিন বাড়বে, তার ফ্লাঙ্কে পেন হবে, রেনাল পেন হবে। এটা আমরা বলি অ্যাকুট রিনাল ইনফেকশন। নন ভিজিবল হেমাচুরিয়া যদি থাকে, তার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ হেমাচুরিয়া থাকে, তার আদার যে ফাইন্ডিংস গুলো সেগুলো যদি নর্মাল থাকে, আমরা থিন গ্লোমেরুলার মেমব্রেন ডিজিজ, ডিজিজ ভাবতে পারি। কোন একটা পেশেন্টের নন ভিজিবল হেমাচুরিয়া আপনি পাইলেন, রেডিসাল কাস্ট পাইলেন, প্রোটিনিউরিয়া, র্যাপিড ডিটারেশন হচ্ছে রেনাল ফাংশন, সাথে হাইপারটেনশন, ইডিএমা, সেই রোগীর কিন্তু আমরা আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস চিন্তা করব। একটা পেশেন্ট হেমাচুরিয়া, তার এসএলইর ফিচার আছে বা হিস্টরি আছে, লোয়েন পেন আছে, হ্যাঁ, তাকে রেনাল ভেন থ্রোম্বোসের চিন্তা করব। একটা পেশেন্ট যার হেমাচুরিয়া পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, পেটে হাত দিলেন, বড় বড় দুইটা কিডনি, অ্যাবডোমিনাল পেন, এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হয়, অথবা তার কোনো একটা হেপাটিক সিস্ট বা রাপচার বেরিয়ে অ্যানিউরিজম থেকে সাবারা কোনো হেমাজ একটা হিস্ট্রি আছে, বা তার মাইটাল ভালভ পোলাপসের হিস্ট্রি আছে, এই ধরনের ক্ষেত্রে এটা পলিসিস্টিক কিডনি ডিজিজ। এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ কিন্তু অটোজোমাল ডোমিনেন্ট প্যাটার্ন, মানে তার ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই পাবেন। একটা পেশেন্টের হেমাচুরিয়া আছে, ফিভার আছে, লোয়েন পেন আছে, তার ক্রনিক অ্যানালজেসিয়া ইউজের একটা হিস্ট্রি আছে, অথবা টিবি বা সিকেল সেল ডিজিজের তার কোনো হিস্ট্রি আছে, আইভিউ করে কাপ এবং স্পিল অ্যাপারেন্স পাইলেন, সেই ক্ষেত্রে এটা প্যাপিলারি নেক্রোসিস বলবো। তাহলে এই যে জিনিসগুলো আমি কিন্তু ওভারভিউ হিসাবে টোটাল হেমাচুরিয়াটাকে, আমার যদি এই যে মেডিসিন ম্যানিয়াক মাস্টার নোটটা যদি আপনারা পড়েন বা কিনেন, আলতা প্লাবিতে পাবেন, টোটালটা কিন্তু আমি একসাথে গুছাই দিছি। এবং আমি আপনাকে বলবো এই অংশটুকু পড়লে আপনার এফসিপিএস, এমআরসিপি, রেসিডেন্সি, ডিপ্লোমা, ইউএসএমএলই, আল্লাহ দুনিয়ায় যত এক্সাম আছে আপনি যদি যান, আপনি ইনশাল্লাহ পাশ করে চলে আসতে পারবেন। এখন দেখেন আমরা কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করি। A patient presents to you with renal impairment, hematuria, proteinuria, এক্সামিনেশনে পেট্রিক্যাল র্যাশ পাইলেন আপার ট্রাঙ্কে, ঠিক আছে, লিবিডো রেটিকুলারিস আছে, সে রিসেন্টলি পারফর্ম করছে অ্যাঞ্জিওগ্রাফি, হোয়াটস এর ডায়াগনোসিস? তাহলে এটা কোলেস্ট্রল ইমবলি। এই যে আমি মাত্র দেখাইলাম, দেখেন কোলেস্ট্রল ইমবলি বললাম না? এই যে দেখেন যে তার রিসেন্টলি একটা অ্যানজিওগ্রাম করানো হয়েছে, এমআই এর কারণে পারপোরিক র্যাশ উঠছে, প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, তাহলে এটা কি কোলেস্ট্রল ইমবোলাই? ঠিক আছে, বোঝা গেল এই যে র্যাশ আছে, হেমাচুরিয়া আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, অ্যানজিওগ্রাম করছে, কোলেস্ট্রল ইমবোলাই। এবার আসেন অ্যান্সার দিয়ে আছে, দেখেন একটা 14 ইয়ারের বয় আসছে আপনার কাছে, তার পেটেজিয়াল র্যাশ, অ্যাবডোমিনাল পেন, আর্থ্রালজিয়া, হেমাচুরিয়া, তাহলে কি এইচএসপি? সহজ জিনিস। এই যে দেখেন তার হেমাচুরিয়া, ইয়াং অ্যাডাল্ট, অ্যাবডোমিনাল পেন, আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস, ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন র্যাশ, সেটা কি হবে? এইচএসপি হবে, ভেরি ইজি। এরপর আসেন কি বলছে, একটা 24 বছর বয়সে বালক আসছে, তার প্রোটিনিউরিয়া আছে, হেমাচুরিয়া আছে, সেন্সরি নিউরাল ডিফনেস আছে। এটা ডায়াগনোসিস কি? অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোমে যে ডিফেক্টটা হয় সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনে মিউটেশন হয়। মিউটেশন হয়, মনে রাখবেন পৃথিবীর সমস্ত বেসমেন্ট মেমব্রেন সেখানে থাকে টাইপ 4 কোলাজেন। কি থাকে? টাইপ 4 কোলাজেন, এটা মনে রাখবেন। ফোর, ফোর ফর ফ্লোর, ফোর ফর ফ্লোর। ফ্লোর মানে কি? মেঝে। বেসমেন্ট মেমব্রেন হচ্ছে আমার মেঝে। তাহলে মেঝেতে সব সময় কি থাকবে? টাইপ 4 কোলাজেন থাকবে। যেহেতু আমি বললাম অ্যালপোর্ট সিনড্রোমে এই বেসমেন্ট মেমব্রেনে মিউটেশন হয়, তাহলে বেসমেন্ট মেমব্রেনে কি থাকে? টাইপ 4 কোলাজেন। বুঝা গেল? তাহলে এখানে ডায়াগনোসিস কিন্তু আমাদের অ্যালপোর্ট সিনড্রোম। আবারও দেখাই, দেখেন এবার আপনাদের জন্য কত ইজি হবে, কত সহজ করে দিচ্ছে। দেখেন চাইল্ডহুড অনসেট হেমাচুরিয়া, সেন্সোনিউরাল ডিফনেস, রেটিনাইটিস পিগমেন্টোসা, ফ্যামিলি হিস্ট্রি, রেনাল ইম্পেয়ারমেন্ট, অ্যালপোর্ট সিনড্রোম, খুবই ইজি। এরপর আসেন বলছে একটা 52 বছর বয়সী পুরুষ আপনার কাছে আসলো, 3 উইকের হিস্ট্রি, ম্যালাস, শর্টনেস অফ মানে ব্রেথ, তার ওয়েট কমছে লাস্ট ফিউ মান্থসে, ঠিক আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে তার একটা প্যালপেবল ম্যাস আছে রাইট লাম্বার রিজনে, তার কোনো ইউরিন সিমটম নাই, ডিপিস্টিক ডিটেক্টেড ব্লাড। তাহলে দেখেন প্রথম কথা, তার ওয়েট লসের হিস্ট্রি আছে, তার বয়স কিন্তু 50 বছরের উপরে, তার কিন্তু একটা প্যালপেবল ম্যাস আছে, ঠিক আছে, তার হেমাচুরিয়া আছে। তাহলে এটা কি হবে? রেনাল কার্সিনোমা। একটু আগে দেখালাম আপনাকে। এরপরে আসেন একটা 6 বছর বয়সে আসলো, তার সোর থ্রোট আছে, 3 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে তার ইউরিনারি ডিপিস্টিকে হেমাচুরিয়া পাইলেন।
ঠিক আছে, তাহলে ডায়াগনোসিস কি? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ওই যে বললাম যে আইজি নেফ্রোপ্যাথিতে 1 থেকে 2 দিন পরে পাওয়া যায় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের। আর যদি সর থ্রোটে হিস্ট্রি থাকে, স্ক্যাবিসে হিস্ট্রি থাকে, 1 থেকে 2 সপ্তাহ পরে যদি তার হেমাচুরিয়া পাওয়া যায়, সেটা ক্ষেত্রে আমরা পিএইচজিএন বলবো। খুব ইজি। এবার আসেন, একটা 20 বছর বয়সী বালিকা আসলো আপনার কাছে তার হেমাচুরিয়া নিয়ে, একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে, আফটার ফিউ ডেজ, হ্যাঁ। আপনি সাসপেক্ট করতেছেন এটা আইজি নেফ্রোপ্যাথি, তাহলে আইজি নেফ্রোপ্যাথি ইউনিভার্সাল সাইন কি? নন ভিজিবল হেমাচুরিয়া। ওই যে পড়েছিলাম, আর্লি সাইন ভিজিবল হেমাচুরিয়া, ইউনিভার্সাল সাইন কিন্তু নন ভিজিবল হেমাচুরিয়া। দেখেন, তাহলে আমার এই নোট যদি আপনি পড়েন, আপনার কি কোনো দরকার আছে আর কোনো কিছু পড়ার? এ দেখেন লেখা আছে এখানে, বুঝা গেল? আচ্ছা, এরপর আসেন, একটা 50 ইয়ার ফিমেল আসলো ডায়াবেটিক, সে নন ভিজিবল হেমাচুরিয়া নিয়ে আসছে, ডিপিস্টিকে 2 অফ 3, মানে 3 অফ 2। আপনি তার ডিপিস্টিক পজিটিভ পাইলেন, কনজিকিউটিভ বা পারসিস্টেন্ট, ওই যে বললাম যে পরপর 3টার মধ্যে 2টা পাইতে হবে। তার কোনো ফিভারের হিস্ট্রি নাই, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নাই, জেন এক্সামিনেশনে বিপিটা হাই পাইলেন, এসিআর বেশি, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে কি করবেন? অবশ্যই আপনাকে সেটা রেনাল বায়োপসির জন্য পাঠাতে হবে, যেহেতু তার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, তার এসিআর বেশি, তার হাইপার টেনশন আছে, মোস্ট প্রবাবলি যে তার যে ফ্যামিলি হিস্ট্রি আছে, এসিআর বেশি, হেমাচুরিয়া আছে, তাহলে আমি কি করব? তাকে হচ্ছে আমরা রেনাল বায়োপসির জন্য রেফার করব, তাই না? এই যে দেখেন, এই যে আমি উপরে শিখাইছিলাম, এই দেখেন পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া, তার বিপি বেশি, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে আমি কি করব? রেনাল বায়োপসির জন্য রেফার করব। বুঝা গেল? কত ইজি। এবার আসেন, একটা 21 বছর বয়সে আসলো পেনলেস হেমাচুরিয়া নিয়ে, লাস্ট 3 ডেজ সে টাইপ 1 ডায়াবেটিসতে আক্রান্ত। সে রিসেন্টলি একটা থ্রট ইনফেকশন থেকে রিকভার করছে, ইউরিনারি ডিপিস্টিকে তার ব্লাড পাওয়া গেল। তাহলে এখন এখানে দেখেন বলছে যে পেনলেস হেমাচুরিয়া আছে ইন দ্য লাস্ট 3 ডেজ। তাহলে ওই যে বলছে 1 থেকে 2 দিনের পরে যদি তার ইউরিনারি ডিপিস্টিকে আপনি ব্লাড পান, ঠিক আছে, এবং থ্রট ইনফেকশন, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলতেছে, তাহলে এটা আইজেনিক বোঝা গেল? শেষ। তাহলে আশা করি হেমাচুরিয়া নিয়ে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, একটু হয়তো বা দ্রুত বলছি, কিন্তু আশা করি হেমাচুরিয়া নিয়ে যদি আপনাদের এফসিপিএস, রেসিডেন্সি, এমআরসিপি ডিপ্লোমাদের প্রশ্ন আসবে, আপনারা ইনশাল্লাহ কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন। তা আমাদের মিডিমেনিয়াকে কিন্তু এখন আগামী 10 ডিসেম্বর থেকে জুলাই সেশনের জন্য ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যদি কেউ ভর্তি হতে ইন্টারেস্টেড হন, তাহলে সাগর দে সহ আমি আছি, বা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে কিন্তু আপনারা অ্যাড হইতে পারেন এবং আমাদের ব্যাচে কানেক্টেড হইতে পারেন। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু 5 জন অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন। তা আপনারা যারা এই সময় ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের লিমিটেড অফার, মানে ডিসকাউন্ট প্রাইস যেটা, এই ডিসকাউন্ট প্রাইসে যদি আপনারা ভর্তি হন, তাহলে কিন্তু আপনারা মানে খুব আহ ছাড়ে ভর্তি হতে পারবেন। কোর্স ফি আমাদের 7,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট ফি হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে 5,100 টাকা। এছাড়া এক্সাম ব্যাচের কোর্স ফি 3,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট ফি হচ্ছে 2,040 টাকা। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ।